ফ্রেন্ডস, তোমাদের সঙ্গে একটা জিনিস আমি আজকে শেয়ার করতে চলেছি। তো কি শেয়ার করতে চলেছি সেটা দেখো, পরে আমি এই বিষয়ে কথা বলবো। এই হলো আমার বাড়ির গেট। এই গেটটা খুললাম, দেখো খুলে ঢুকছি। এইটা সিঁড়ি দিয়ে উঠে ওদিকে আমার ননদদের পোর্শন, আর এটা হলো এইটা দিয়ে আমি ঢুকি। এটা হলো আমার হাজব্যান্ডের চেম্বার। তোমরা জানো ইতিমধ্যে আমার হাজব্যান্ড একজন লয়ার, তো তার চেম্বার এটা। আমার শ্বশুরমশাইকে বলেছিলাম না, উনি কাউন্সিলর ছিলেন, এখন উনি নেই, তার ছবিও আমাদের চেম্বারে থাকে। তো বিষয়টা অন্য, সেটা বলছি। বুঝতে পারছো, এই যে রাস্তা দিয়ে ঢুকে, গেট দিয়ে ঢুকেই হলো চেম্বারটা, তাই তো? তো কেন আমি দেখাচ্ছি সেটা আমি বলছি। কেন এতগুলো কথা বললাম, কেনই বা আমার বাড়ির সামনেটা দেখালাম, সেই বিষয়ে বিস্তারিত বলার আগে আমি আমার গুরুদেব পরম ভগবানের ভোলানাথের নাম স্মরণ করলাম এবং তার চরণে শতকোটি প্রণাম জানালাম। এবং তোমরা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদও জানালাম। আর যারা সাবস্ক্রাইব করোনি, যদি আমাকে যোগ্য মনে করো তাহলে সাবস্ক্রাইব করে প্লিজ 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 আমার পাশে থেকো। আমি এমনও অখাদ্য মানুষ নয় যে একটুও ভালোবাসা পাওয়ার যোগ্য নই আমি। তো যদি মনে করো, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা কে এবং আমার পাশে থেকো। তো যাই হোক, কেন আমি এতগুলো কথা বললাম এবং আমার বাড়ির সামনেটা দেখালাম। এই ব্যাপারটা ভেঙে গেছে এবং ম্যানহোলের তলা থেকে নোংরা জল বেরোচ্ছে, এটা অন্তত 1 বছর হয়ে গেছে। আমাদের যে কাউন্সিলর ম্যাডাম, তাকে লিখিত দরখাস্ত দেওয়া হয়েছে এবং কিছু মাতব্বর হয় না যারা ওনার আন্ডারে থাকেন, তো তাদেরকে গিয়ে আমার হাজব্যান্ড বা আমার স্বামী তাদেরকে ধরে ধরে বলেছে, দেখ এই অবস্থা, তারা তো পাড়াতেই থাকে, এই জায়গাটা একটু মেরামত করতে হবে। এবং গিয়ে তো বলেইছে, মানে ওই ম্যাডামকে তো পাওয়া যায় না, ম্যাডামের হাজব্যান্ডই পুরোটা চালনা করেন। মানে ম্যাডামকে তুমি দেখতে পারবে না, ওই একবার যখন 5 বছরে একবার তুমি দেখতে পারবে। ম্যাডাম ঢাকাই শাড়ি ছাড়া পরেন না, ম্যাডাম প্রচণ্ড সাজগোজ করেন, এতটা হাঁটবেন উনি, অসম্ভব। কিন্তু আমার শ্বশুরমশাই তো কাউন্সিলর ছিলেন এবং 1-2 বছর, 5 বছর না, 35 বছরের কাউন্সিলর। এই কথাটা আমি বারবার আগেও বলেছি। উনি কিন্তু প্রত্যেক দিন 11টার সময় একটা এলাকায় রাউন্ডে যেতেন। আর উনি তো শুধু কাউন্সিলর ছিলেন তা না, উনি একাধারে ডাক্তারবাবুও ছিলেন। এই এই এরিয়ায় ডাক্তারবাবু নাম বললে কে না চেনে, ডাক্তার কেপি ঘোষ না বললে, মানে উনি কাউন্সিলর হিসেবে যত না বিখ্যাত, তার থেকে বেশি বিখ্যাত ডাক্তার হিসেবে ছিলেন। তো কিন্তু এই ম্যাডামকে দেখা যায় না, এবং ওনার যে বাড়িতে যে অফিসটি আছে সেই অফিসটি কিছু চালাচামুন্ডা বসে থাকে, তাদের কাছেই দরখাস্ত জমা দিতে হয়। এবং অনেক বেলাতে ওনার স্বামী নামেন, যদি ভাগ্য তোমার ভালো হয় তাহলে ওনার সঙ্গে দেখা হয়ে যেতে পারে। তো তাকে বলে আসা, দরখাস্ত জমা দেওয়া সবই করা হয়েছে, কিন্তু প্রায় 1 বছরের বেশিও হয়ে গেছে, এই জিনিসটা কিন্তু মেরামত হয়নি। এতদিন বলিনি কারণ তাদেরই রাজত্ব ছিল। এখন একটু হলেও মনে বল পেয়েছি, তবে বলছি না যে যারা এসছে তারা একেবারে মানে প্রচণ্ড ভালো কিছু করবে, হয়তো করতেও পারে, জানি না, মানে তাদের ওপরে যে আমি পূর্ণ আশা ভরসা রাখছি তা কিন্তু না। তো এইরকম ব্যাপার হয়তো অনেকের সঙ্গেই চলে। এবং কেন চেম্বারটা আমি দেখালাম, চেম্বারের সামনেই তো, মানে গেট থেকে বেরিয়েই তো ওই ব্যাপারটা, ওই ম্যানহোল থেকে দুর্গন্ধ আসে, চেম্বারে তো মানুষজন আসে বসে, তাই জন্যই আরও বলা। এমনকি আমাদের বাড়ির সামনের লাইটটা, এবং আমাদের গলিতে অনেক লাইট খারাপ হয়ে যায়, তো যেদিনকে তুমি বলবে
তার অন্তত 2-3 মাস পর তুমি তোমার সাড়া মিলবে। কিন্তু এটা 1 বছর অতিক্রম করে গেছে, এই ভাঙা ব্যাপারটা এখনো হয়নি। তাই জন্য চেম্বারটাকে দেখালাম। কি পরিস্থিতিতে আমার বরের চেম্বারে এসে বসে, তাদের সঙ্গে কথা বলে, এই রকম হয়তো টুকরো টুকরো ঘটনা অনেক আছে। তাই জন্য মানুষের মনে এত ক্ষোভ আছে বলে তাদের মানে ফেলে দিতে বা দূরে সরিয়ে দিতে বাধ্য হয়েছে। আমি আমার এক্সপিরিয়েন্সের কথা বলছি, অন্য কাদের সঙ্গে কি হয়েছে আমি জানি না, জানলেও সেটা আমি বলবো না, কারণ সেটা তাদের ব্যাপার। আরেকটা ঘটনা হলো, আমাদেরই বাড়িতে একজন সদস্যা, আমাদের পরিবারেরই, তো ওই কোর্টে, হাইকোর্টে যে স্টাফ সিলেকশনসের পরীক্ষাগুলো হয় না, আধা সরকারি সেগুলো, তো সেই পরীক্ষায় সে বসেছিল এবং অনেক রকমের মানে ভাইবা হওয়ার আগে, মৌখিকটা হওয়ার আগে, মানে 7-8 জন জাজ বলছি, 7-8 জন মানে যে জাজই বলবো আর কি, জাজ বলতে হাইকোর্টের জাজ বলছি না, মানে জাজমেন্ট যারা করে তারা বসেছিল। তো সে এই মেয়েটি প্রত্যেকটা পরীক্ষাতে ফুল নম্বর পেয়েছে। কোনোটা 20-তে পরীক্ষা হয়েছে, কোনোটা 50-এ হয়েছে, কোনোটা 15-এ হয়েছে। নাম্বার যখন তাকে দেওয়া হলো, 15তে হয়তো সে 12 পেয়েছে, কোনোটাতে 20-তে 20 পেয়েছে, 50-এ 50 পেয়েছে। একটাই শুধু নম্বর কম পেয়েছে, সেটা হলো কম্পিউটারের টাইপিংটা। সেটা বোধহয় স্পিড হওয়া উচিত মিনিটে কত যেন 35-30 ওরকম কিছু একটা হবে, আমি তো ঠিক জানি না ব্যাপারটা, ওর হয়তো 32 বা 33 হতো। ওই একটাই ছিল মানে কম নম্বর, মানে বোধহয় ওটা 15তে হয়েছিল, সেখানে বোধহয় সে 12 বা 10 এরকম পেয়েছিল। এবং ভাইভাতে মৌখিকে যখন সেই যারা বসেছিল মানুষজনেরা, তারা বাহবা দিয়েছিল তার উত্তর শুনে, তো স্বাভাবিকভাবে তার চাকরিটা পাওয়ারই কথা। 6 জন মনে হয় ইন্টারভিউতে সেদিনকে গেছিল বা পরীক্ষা দিতে গেছিল। যখন রেজাল্ট টাঙানো হলো, ওরা ওই 6 জনের মধ্যে বোধহয় 2 জনকে নেবে। সেই মেয়েটি বা আমার বাড়ির যে আমার পরিবারের যে সদস্যা, তার নামটি নেই। পরে জানা গেল যারা হেরে গেছে তাদের মধ্যে একজন এবছর সে জিতেছে, মানে সে কিন্তু জিতেছে বজবজে, আমি নাম বলবো না। সে সেখানে উপস্থিত ছিল, সেও তার উত্তর শুনে মানে প্রশ্নের উত্তর শুনে বাহবা দিয়েছিল। সে কিন্তু তার নিজস্ব 2টো ক্যান্ডিডেট ঢুকিয়ে দিয়েছে। মানে একটি যোগ্য মেয়েকে বা যোগ্য সদস্য মানে একজন মানুষকে বাতিল করে কোর্টে স্টাফ সিলেকশন হয়ে গেল, অযোগ্য হতে পারে তার নিজের পার্টির লোককে সে ঢুকালো। এইগুলো আমার চোখের সামনে দেখা বলে আমি বলছি। আর একটা কথা, আমি যখন পুরী বেড়াতে গেছিলাম, বন্দে ভারতে যখন ফিরছিলাম, তখন ট্রেনটা বোধহয় ঢোকার কথা ছিল ওই 8:30-9টায় হবে। সাঁতরাগাছিতে অনেকক্ষণ দাঁড়িয়েছিল এবং যখন হাওড়া স্টেশনে পৌঁছলো তখন বেজে গেল রাত্রি 11:15। তো আমরা তো তখন গিয়ে মানে লাইন দেবো, ট্যাক্সির লাইন দেবো। তো তখন আমার মেয়ে বলল দরকার নেই, আমরা উবার ধরে নিই, মানে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে উবার ধরে নিই। উবারটা ব্রিজে মানে হাওড়া ব্রিজে ওঠার আগে আটকে দেওয়া হলো, পুলিশ আটকালো এবং তাকে নামিয়ে নিয়ে বেধড়ক মারধর করতে লাগলো এবং আমাদের নামিয়ে দিল। তখন কি করব আমরা? তখন আমরা আবার মোট ঘাট নিয়ে ওই ট্যাক্সির লাইনের দিকেই আসছি, তখন আবার একটি উবার এসে দাঁড়ালো। তখন আমি বললাম না, উবরে আমি উঠবো না, এই তো উবর ধরলো। বলে ম্যাডাম চিন্তা করবেন না, আপনি ঢুকে আসুন, আমাকে আটকাবে না। তখন আমরা ঢুকে বসলাম। তখন বলল যে আমি কেন তোমাকে আটকাবে না কেন, একই তো ব্যাপার, ও উবার তুমিও উবার মানে চালাচ্ছ। তখন বলল আরে আমি তো তহবিলে টাকা দিই, আমি রোজগার মানে রোজ এভরিডে যে রোজগারটা হয় সেই থেকে একটা জায়গায় মানে তোলাবাজি বলতে পারো, সেখানে আমাকে দিতে হয়। এখানে তো তোলাবাজি চলে, সেখানে আমাকে দিতে হয়। তো আমার তো সেটা দেওয়া হয়ে গেছে, এবার আপনাকে নামিয়ে আমি বাড়ি চলে যাব।
এই করতে করতে প্রায় 11:30 11:35 বেজে গেছে। তো রাস্তা ফাঁকা ছিল বলে আমরা 11:45টার মধ্যে শিয়ালদা, হাওড়া থেকে শিয়ালদা আমরা পৌঁছে গেছি। তাহলে এইগুলো আমার চোখে দেখা, নিত্য এরকম অরাজকতা, এরকম অনীতি পূর্ণ কাজকর্ম চলেছে। লোকের ক্ষোভ বৃতৃষ্ণা জন্মে গেছিল। আমিও যেই পার্টি এসছে তার সাপোর্টার, সেটাও আমি জোর দিয়ে বলতে পারবো না, বা আবার যদি ভালো হয় সমর্থন করব। প্রথমেই চাইবো আমাদের অভয়ার কেসটা মানে ফাইলটা খোলা হোক। ওর মাকে, যে উনি জিতেছেন তো রত্না দেবনাথ, ওনার যেন মনের শান্তিটা উনি পান। প্রথমেই এটা আমি দেখব। যখন এই 9 তারিখে তো আসছে, তাদের কে কি হবে, কোন মন্ত্রী হবে, সেগুলো ডিসাইড হবে 9 মে। তারপর যেন প্রথমেই ওই অভয়ার ব্যাপারটা নিয়ে মানে খোলা হয়, খাতাটা যেন খোলা হয়। তারপর তো আরও অনেক দুর্নীতি আছে, কি তোমরাও তো সেটা চাও, তাই না? আমিও মনের প্রাণে সেটা চাই। যে ভালো কাজ করবে তাকেই আমি সমর্থন করব। তো আমার কিছু এক্সপিরিয়েন্সের কথা তোমাদের জানালাম। তোমাদের হয়তো কারোর ভালো লাগতেও পারে, আবার কারোর ভালো না লাগতেও পারে। তো আমি আমার এক্সপিরিয়েন্স সেটা তোমাদের সামনে তুলে ধরলাম, এবং প্রত্যেকটাই সত্য ঘটনা, এবং একটা প্রমাণ তো তোমাদের আমি দিলাম। তো পাশে থেকো আমার, আর এইভাবেই আমার হাতটা ধরে থেকো যারা আমার হাতটা এগিয়ে এসে ধরেছ। ভালো, বাই, থ্যাংক ইউ।